রাত বাড়লে আমরা ভূতের ভয় পাই, কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছেন সেই ভূতের চেয়েও ভয়ঙ্কর কেউ আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, যারা রাতে নয় দিনের আলোয় মানুষের জীবন কেড়ে নেয়। 2026 সালে দাঁড়িয়েও বাংলার কোনো এক গ্রামে হয়তো একজন নিরপরাধ নারীকে ডাইনি অপবাদে একঘরে করে দেওয়া হচ্ছে। তাকে বলা হচ্ছে তার নজর নাকি খারাপ, কিন্তু সত্যিই কি তাই? নমস্কার, আমি শুভশ্রী, আর আপনারা রয়েছেন স্টোরি উইথ শুভশ্রীতে। আজ কোনো কাল্পনিক বা ভৌতিক গল্প নয়, আজ শোনাবো এক হাড়হিম করা সত্য ঘটনা, যেখানে কুসংস্কারের আড়ালে লুকিয়েছিল এক গভীর ষড়যন্ত্র। চলুন আজ পর্দার পেছনে সেই সত্যি অন্ধকারটা দেখে আসি এবং জেনে নিই আসল ডাইনি কে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পের প্রথম ভাগ। পূর্ব বর্ধমানের মেমারি থানার গৌরীপুর মধ্যমপাড়া গ্রাম। আজকেও একটা বাড়ির গরু মরে গেল, এই নিয়ে এটা 5 নম্বর ঘটনা। গ্রামবাসীদের মধ্যে একজন বলে উঠল, এটা কি হচ্ছে বলো দেখি, এভাবে আর কতদিন চলবে? আমার তো মনে হয় আমাদের গায়ের ওপর কারো নজর লেগেছে। গ্রামের সবাই এবার আতঙ্কে কিছুদিন কাটাতে থাকলেও কিছুদিন আবার সবকিছু ঠিকঠাকই চলল। সবাই ভাবল আর বুঝি খারাপ কিছু হবে না, কিন্তু খারাপ হওয়ার আরো বাকি ছিল তখনও। হঠাৎ করে অজানা জ্বর শুরু হলো গ্রামে, বিশেষ করে গ্রামের শিশুরা আক্রান্ত হতে থাকলো। 2-3 দিন পরপরই গ্রামের কোনো না কোনো ঘরে শিশু মৃত্যু ঘটছে। চারিদিকে কান্নার রোল শোনা যাচ্ছে। না, আর তো পারা যাচ্ছে না। গ্রামে বসলো সভা। সেখানে একজন বলে উঠল, আমি তো আগেই বলেছিলাম গ্রামের উপর কুনজর পড়েছে, তখন তো কেউ তোমরা আমার কথা শুনলে না। এখন দেখো আমাদের বাচ্চাগুলোকে কিভাবে বাঁচাবো। সভার মধ্যে সুজন নামে একজন বলে উঠল, তোমার কথাই ঠিক, জানো তো আমাদের গ্রামে ডাইনির নজর লেগেছে গো, তাই আমাদের আজকে এই অবস্থা। সভায় সবার কানাঘুষো শুরু হলে সুজন না থেমেই বলল, আমি কিন্তু এটাও জানি কোন ডাইনি এই কাজ করছে। সভায় সবাই বলে উঠল, এ গায়ে আবার কোনো ডাইনি আছে নাকি? সুজন বলে ওঠে, হ্যাঁ আছে তো, কেন লক্ষ্মী বুড়ি, ওই যে নদীর ধারে থাকে গো, ওই বুড়ি আসলে ডাইনি, জানো তো, আমি দেখেছি ওকে কালা জাদু করতে। সভার বাকিরা আবার বলে ওঠে, কি যে বলছো তুমি, আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। ওই লক্ষ্মী বুড়ি তো ঠিক মতো চলতেও পারে না, ও আবার কালা জাদু করবে কি করে? কিন্তু সুজন তো ছাড়বার পাত্র নয়, ও বলে উঠল, ঠিক আছে, আমার কথা তো তোমরা বিশ্বাস করছো না, তাহলে গ্রামে ওঝা ডাকা হোক, তাহলে সবাই বুঝতে পারবে যে লক্ষ্মী বুড়ি ডাইনি কিনা। এবার সবাই সুজনের কথায় সায় দিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে, তাহলে তাই হোক। সবাই একজন মোড়ল গোছের বলে ওঠে, পাশের গায়ে একজন ভালো তান্ত্রিক বাবা এসেছেন, চলো তাহলে সবাই তাকেই নিয়ে আসি গায়ে। সেবারের মতো সেখানেই সভা শেষ হয়ে যায়। এরপর কি হলো, আর এই লক্ষ্মী বুড়ি বা কে, এই সব আমরা জানবো আজকের গল্পের দ্বিতীয় ভাগে। লক্ষ্মী বুড়ি, প্রকৃত নাম লক্ষ্মী হেমব্রম। 75 বছর বয়সী এই বৃদ্ধা নিঃসঙ্গ জীবনযাপন করতেন। সেই 15 বছর বয়সে বিয়ে হয়ে চলে এসেছিলেন এই গায়ে। এরপর সুখে দুঃখে গ্রামবাসীদের সাথেই 60-60টা বছর কাটিয়ে দেন এই গ্রামে। তার পরিবারের আর কেউই এখন তার সাথে থাকেন না। আত্মীয় বলতে এক নাত জামাই রয়েছে, নাম সনাতন কিস্কু, তার দেখাশোনা করতেন। তিনি প্রতিদিন লক্ষ্মী দেবীকে 10 থেকে 15 মিনিটের জন্য খাবার দিয়ে আসতেন। নিঃসঙ্গ লক্ষ্মী দেবী তার বসত বাড়ি ও কিছু বিঘা জমি জমা নিয়েই থাকতেন। এ তো গেল লক্ষ্মী দেবীর কথা, কিন্তু কি করে নিরপরাধ লক্ষ্মী দেবীকে ডাইনি বানানো হলো সেটাই এখন আমরা জানব। গ্রামে হওয়া ওই সভার পর পাশের গ্রাম থেকে ডেকে আনা হয় সেই ওঝা বা তান্ত্রিক বাবাকে, যার কাজই ছিল বুজরুকি দেখিয়ে গ্রামবাসীদের ঠকানো। সে গ্রামবাসীদের মনে এই ধারণা ঢুকিয়ে দিয়েছিল যে গ্রামে একজন অশুভ বৃদ্ধা আছে, যার কারণেই সবার সাথে খারাপ হচ্ছে। লক্ষ্মী হেমব্রম যেহেতু একা থাকতেন এবং একটু কম কথা বলতেন, তাই তাকে টার্গেট করা ছিল সহজ। সবার মনে এই ধারণা তৈরিই হয়ে গিয়েছিল
যে লক্ষ্মী হেমব্রমী আসলে ডাইনি। ওর নাকি নজর ভালো না, আর ওর করা টুকটাকের জন্যই গ্রামের এই অবস্থা। এরপর কি হয়েছিল লক্ষ্মী দেবীর সাথে? গ্রামবাসীরা ঠিক কি অবস্থা করেছিল লক্ষ্মী দেবীর? এসব আমরা জানবো আজকের গল্পের তৃতীয় ভাগে। শুরু হয়ে যায় লক্ষ্মী দেবীকে সামাজিকভাবে একঘরে করার চেষ্টা। প্রথমেই গ্রামের পুকুর ব্যবহার করতে বন্ধ করে দেওয়া হয় তার জন্য। জলকষ্টে লক্ষ্মী দেবীর জীবন দুর্বিষহ করে তোলা হয়। তার বাড়ির রাস্তা এড়িয়েই চলতো গ্রামের লোক, বা গেলেও যাওয়ার সময় কানে আঙুল দিয়ে বা মুখ ঘুরিয়ে চলে যেত, যাতে ডাইনির নজর না লাগে। গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকেও তার বাড়ির আশেপাশে খেলতেও দেওয়া হতো না। লক্ষ্মী দেবী যাতে তার বাড়ির দরজার বাইরেও না বসতে পারে, তার জন্য গায়ের লোকজন তার বাড়ির দরজার সামনে নোংরা ফেলে রেখে আসতো। আর কখনো যদিও তিনি বাড়ির বাইরে আসতেন, তাহলে তার গায়ে ঢিল ছোড়া হতো। মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত লক্ষ্মী দেবীর জীবন নরকে পরিণত হয়ে যায়। এত কিছুর পরেও কিন্তু গ্রামবাসীদের মনে শান্তি আসেনি। এরপরই আসে হাড় হিম করা ভয়াবহ সেই রাত। কি হয়েছিল সেই রাতে জানবো আজকের গল্পের চতুর্থ ভাগে। 4 সেপ্টেম্বর 2025। রাতে খাবার খেয়ে শুয়ে পড়ার আগে অভ্যাস মতো ঠাকুরের নাম নিয়ে শুয়ে পড়েন লক্ষ্মী হেমব্রম। তিনি জানতেনও না এটাই তার জীবনের শেষ রাত হতে চলেছে। এরপরেই শুরু হয় লক্ষ্মী দেবীর জীবনের শেষ কয়েক ঘন্টা। আজকে বলা ঘটনার প্রথম দিকে আমি সুজন নামে এক ব্যক্তির কথা উল্লেখ করেছিলাম, যে প্রথম গ্রামের সভায় লক্ষ্মী দেবীকে সরাসরি ডাইনি বলেছিল। 4 সেপ্টেম্বর রাতে সেই সুজন ওরফে বিমল হাঁসদা ও তার 3 বন্ধু সন্দীপ মুর্মু, বিনয় হাঁসদা ও সেবা ওরফে শিবা হাঁসদা, এই 4 জন মিলে প্রচুর মদ্যপান করে। সেখানে সুজন অর্থাৎ বিমল হাঁসদা তার বাকি 3 বন্ধুদের এটা বলে উত্তেজিত করে যে গ্রামের ভালো করতে গেলে ডাইনি অর্থাৎ লক্ষ্মী দেবীকে মেরে ফেলতে হবে। যেমন ভাবা তেমনই কাজ। 5 সেপ্টেম্বর 2025 ভোর রাতে পরিকল্পনা মাফিক ওই 4 জন লক্ষ্মী দেবীর বাড়িতে চড়াও হয়। প্রথমে এলোপাথারি ঢিল ছুঁড়তে থাকে লক্ষ্মী দেবীর ওপর। লক্ষ্মী দেবী চিৎকার করলেও ওই নির্জন রাতের ডাইনির চিৎকার শুনে কোনো গ্রামবাসী এগিয়ে আসেনি তাকে সাহায্য করতে। এরপর সেই 4 জন তাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে প্রায় 200 ফিট দূরে একটি জলাশয়ের কাছে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও ঘাড়ে ততক্ষণ পর্যন্ত এলোপাথারি কোপাতে থাকে যতক্ষণ না লক্ষ্মী দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ হয়ে যায় অসহায় নিরাপরাধ এক বৃদ্ধার জীবন। সকালে স্থানীয়দের থেকে খবর পাওয়ার সাথে সাথেই মেমারি থানার আইসির নেতৃত্বে একটি বড় পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। লক্ষ্মী দেবীর মৃতদেহ উদ্ধার করা হয়। তদন্তে নামে পুলিশ। পূর্ব বর্ধমানের অ্যাডিশনাল এসপি নিজে যান সেই গ্রামে। তার নির্দেশেই 4 ঘন্টা সময়ের মধ্যে অপারেশন চালিয়ে সেই 4 অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ সেই ধারালো অস্ত্রটি উদ্ধার করে যা দিয়ে লক্ষ্মী দেবীকে মারা হয়েছিল। ফরেনসিকের জন্য সেই অস্ত্রে লেগে থাকা রক্তের নমুনা সংগ্রহ করা হয়। খুনের আগে সুজন অর্থে বিমল হাঁসদা ও তার 3 বন্ধু যেখানে বসে মদ্যপান করছিল, পুলিশ সেখান থেকেও খালি বোতল ও অন্যান্য নমুনা সংগ্রহ করে, যা প্রমাণ করে এটি একটি ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। শুধুই কি কুসংস্কার লক্ষ্মী দেবীর প্রাণ নিয়েছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো ষড়যন্ত্র? এই সব আমরা জানব আজকের গল্পের শেষ ভাগে। পুলিশ ধৃত 4 জনকে আলাদা করে জেরা করে জানতে পারে যে সুজন ওরফে বিমল হাঁসদাই তার 3 বন্ধুকে উস্কেছিল এই বলে যে এই ডাইনি বেঁচে থাকলে গ্রামের আর কোনো শিশুই বাঁচবে না। কিন্তু কেন? শুধুই কি ভয় আর কুসংস্কারই কারণ ছিল এর পেছনে? আগে না, আসল সত্যি ছিল অন্য কিছু। পুলিশি জেরায় সুজন স্বীকার করে যে আসলে লক্ষ্মী দেবীর জমি জমা নিয়ে সুজনের সাথে লক্ষ্মী দেবীর বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল।
সুজন চেয়েছিল লক্ষ্মী দেবীর জমি জমা দখল করে নিতে, কিন্তু সেটা কিছুতেই করে উঠতে পারছিল না সে। এরপর গ্রামে অজানা জ্বর শুরু হলে সেই সুযোগে লক্ষ্মী দেবীকে ডাইনি বানানোর প্ল্যানটা করেই ফেলে সে, এবং প্ল্যান মাফিক সেই ওঝাকেও টাকা দিয়ে নিজের দলে টেনে নেয়। এরপর কি হয়েছিল লক্ষ্মী দেবীর সাথে তা আগেই আপনাদের বলেছি। পুলিশ তৎপরতা দেখিয়েছিল এবং 90 দিনের মধ্যেই তার চার্জশিট জমা দিয়ে দিয়েছিল, এবং চার্জশিটে ওই 4 জনকেই মূল অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের পক্ষ থেকে বারবার জামিনের আবেদন করা হয়েছিল ঠিকই, কিন্তু তা খারিজ হয়ে যায়। বর্তমানে ওই 4 জন জেল হেফাজতেই রয়েছে। এখন আপনাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন রয়েছে। আপনারা বলুন তো, আপনাদের মতে আসল ডাইনি কে? লক্ষ্মী হেমব্রম না বিমল হাসদা? লক্ষ্মী দেবীর শেষ চিৎকার কি প্রশাসনের কাছে পৌঁছবে? সেই অসহায় বৃদ্ধা কি বিচার পাবে? কেন আজও ওঝাদের কথায় সমাজ চলবে? কেন আইন থাকা সত্ত্বেও মেমারির মতো এলাকায় এমন ঘটনা ঘটে? প্রশ্নগুলো থেকেই যায়, তাই না? আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। জয় হিন্দ, জয় ভারত।